Dear students, welcome to our YouTube channel Bakuda Brainwave, and let us continue our discussion on vectors. তোমরা নিশ্চয়ই ভেক্টরের আগের ক্লাসগুলো দেখেছো। ভেক্টরের যোগ আপাতত আমাদের শেষ, এবং ভেক্টরের যোগ পর্যন্ত যাবতীয় টপিকস আমি ইন ডিটেলস আলোচনা করেছি। ভেক্টর যোগের মধ্যে ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র, ভেক্টর যোগের ধর্ম এবং তার আগে ভেক্টরের যে বেসিক প্রপার্টিজ, ডেফিনেশন, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, ভেরিয়াস কাইন্ডস অফ ভেক্টরস, এই সমস্ত সম্পর্কে আমাদের আলোচনা কমপ্লিট। তো তোমরা যদি এই ক্লাসে একদম নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পুরনো ক্লাসগুলো দেখে নাও, না হলে আজকে বেসিক্যালি আমরা প্রবলেমস করব, বুঝতে অসুবিধা হবে। বেসিক্যালি কিছু বেসিক্স এমসিকিউস এবং কিছু নিউমেরিক্যালস আমরা করব ভেক্টরের যেটুকু অবধি পড়ানো হয়েছে তার উপরে। ওকে, তো দেখো প্রথমে আমি একবার তোমাদেরকে বলে নিতে চাইবো যে আমরা যে ফর্মুলাগুলো আমরা পড়েছি, বেসিক্যালি যে ফর্মুলাটার উপরে বেস করে বেসিক্যালি প্রবলেমস হবে এখানে, সেই ফর্মুলাটা আমি একটু বলে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমরা বেসিক্যালি যেটা পড়েছিলাম ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র, যেগুলো থেকে মোটামুটি আমরা ফর্মুলা ডিরাইভড করেছিলাম। তো বেসিক্যালি দুটো সূত্রতেই যে ফর্মুলাটা আসবে, অর্থাৎ লব্ধি ভেক্টরের যে সূত্রটা আসবে সেটা সেম, তার যে এক্সপ্রেশনটা সেটা সেম ছিল। মেন বিষয়টা তোমাকে বুঝতে হবে যে আমাদেরকে সবসময় দুটো ভেক্টর দেওয়া থাকবে। সাপোজ একটা ভেক্টর হচ্ছে যে এ ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে যে বি ভেক্টর, এবং আমাদেরকে গিভেন থাকবে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। ধরে নিলাম যে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ওকে, তাহলে আমাদেরকে বলতে হবে যে এই দুটো ভেক্টর যে লব্ধি ভেক্টর সেটার মান কত। তাহলে সেই মানটা আমরা অলরেডি জেনে ফেলেছি, আমরা ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র উভয়ের মাধ্যমেই প্রমাণ করেছি। যে মানটা ছিল যে লব্ধির মান হবে আর ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, 2ab cos থিটা। তো যদি এটা সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা আরটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই সামান্তরিকটাকে কমপ্লিট করতে পারি এইভাবে। তাহলে এই সামান্তরিকটার যে কর্ণটা হবে, সংশ্লিষ্ট কর্ণ, এটাই হয়েছিল আর ভেক্টর, এবং আমরা অ্যাঙ্গেল নির্ণয় করার জন্য আর এর সঙ্গে যে এ এর কোণ সেটাকে আমরা আলফা ধরেছিলাম, এবং এখান থেকে আমরা ট্যান আলফা পেয়েছিলাম, এবং সেই ট্যান আলফার মান কত ছিল বলো, বি সাইন থিটা ডিভাইড বাই এ প্লাস বি কস থিটা। এটা ছিল আমাদের বেসিক্যালি ফর্মুলা, এ প্লাস বি কস থিটা। ওকে, তো এই দুটো ফর্মুলার সাহায্যে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটো ভেক্টরের লব্ধির মান এবং ভেক্টরের অভিমুখ, অর্থাৎ ওই লব্ধি ভেক্টরটা যে কোনো একটি ভেক্টরের সঙ্গে কত কোণ করে আছে সেটা আমরা নির্ণয় করতে পারি। আর আমরা এই দিকের কোণটাও নির্ণয় করতে পারি, চাইলে এই কোণটাকে গামা কোণ যদি আমরা ধরি, তাহলে ট্যান গামা সমান এগুলো চেঞ্জ হয়ে যাবে, বি সাইন থিটার জায়গায় হয়ে যাবে এ সাইন থিটা ডিভাইড বাই বি প্লাস এ কস থিটা। এগুলো আমি অলরেডি আগে আলোচনা করেছি, কীভাবে মনে রাখতে হবে সব কিছু বলেছি, তোমরা আগের ক্লাসগুলো দেখে নেবে যদি না দেখে থাকো। যদি না দেখে থাকো ইমিডিয়েটলি তোমরা এই ক্লাসটা বন্ধ করে আগের ক্লাসটাতে চলে যাও। ওকে, তাহলে দেখো ট্যান গামা সমান দিস। আচ্ছা, ত্রিভুজ সূত্রে এটা কিরকম ছিল নিশ্চয়ই মনে আছে। ত্রিভুজ সূত্রে সিম্পলি একটা ভেক্টর যদি এ এটা হয়, তাহলে আর একটা ভেক্টর হবে এটা বি, এবং এ আর বি এর যে লব্ধি সেটা ছিল এটা। ওকে, আর তখন এই কোণটা হচ্ছে যে আলফা, আর থিটা কোণটা এ এবং বি এর মধ্যবর্তী কোণ আমরা এইখানে দেখিয়েছি, সেম থিং, লেকিন ফর্মুলা এগুলোই ছিল। ঠিক আছে, তো দেখো আমরা এই ফর্মুলাগুলো দিয়ে কীভাবে অঙ্ক করতে পারি। আমি একটা সিম্পল প্রবলেম যদি নিই, মনে করো সাপোজ আমি একটা সিম্পল প্রবলেম নিচ্ছি প্রথম, তারপরে আমি এমসিকিউর দিকে যাচ্ছি। মনে করো বলা আছে যে দুটো ভেক্টর এর মান মনে করো 4 ইউনিট, 4 একক, যে কোনো হতে পারে ভেক্টর, তার মান 4 একক, আর বি একটা ভেক্টর দেওয়া আছে যার মান 3 একক, আর এদের যে মধ্যবর্তী কোণ থিটা দেওয়া আছে 60 ডিগ্রি। তোমাকে নির্ণয় করতে বলছি এ প্লাস বি ভেক্টর এর মড কত। মড এ প্লাস বি ইজ ইকুয়াল টু হোয়াট। মড এ প্লাস বি মানে হচ্ছে আর ভেক্টর, কারণ এ প্লাস বি এর মান মানে কি আর ভেক্টরের মান। কারণ দেখো আমরা কি জানি, অ্যাকচুয়ালি আর ভেক্টর সমান এ প্লাস বি, এটা আমরা জানি অলরেডি। তাহলে আর ভেক্টরের মড মানে হচ্ছে যে এ প্লাস বি এর মড, আর আর ভেক্টরের মড মানে হচ্ছে যে আর। তাহলে দেখো আমরা যদি এখানে ডায়াগ্রামটা অঙ্কন করি, এটা ভেক্টর সাইন দিলে আমরা মড দেবো, অথবা সিম্পল বি বলবো। সিম্পল বি মানে কি মান, সিম্পল এ মানে কি মান। তাহলে দেখো আমরা যদি ডায়াগ্রামটা আঁকি, এ আর বি ভেক্টর, এটা হচ্ছে তোমার এ ভেক্টর, আমি সামান্তরিক সূত্র ইউজ করছি, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এই মানটা হচ্ছে যে 3 একক, 4 একক এ ভেক্টরের মান, আর হচ্ছে 3 একক।
ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে আর, তাহলে আর এর মানটা আমরা নির্ণয় করব আর এই অ্যাঙ্গেলটা নির্ণয় করব, যে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। আর থিটা তো দেওয়া আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইকুয়াল টু থিটা। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা আর এর মানটা নির্ণয় করি, ভেরি সিম্পল। তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এবার দেখো সিম্পল মানগুলো বসিয়ে দেবো। তাহলে স্কোয়ার রুট অফ এ এর মান কত 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু cos 60 নাকি, cos 60 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু দেখো 16 প্লাস 9 4 3 12 ইন্টু 2 24 আর cos 60 মান হচ্ছে যে হাফ। তাহলে দেখো 16 9 25 প্লাস 24 ইন্টু হাফ মানে হচ্ছে যে 12। তাহলে এটা হয়ে যাবে রুট ওভার 37। তাহলে দেখো রুট ওভার 37 একক হচ্ছে কি না আর ভেক্টরটার মান বেরিয়ে গেল। তাহলে অভিমুখ জিজ্ঞেস করবে আর ভেক্টর অভিমুখ কত, না আর ভেক্টর হচ্ছে যে আমাদের 4 একক যে ভেক্টরটা অর্থাৎ এ ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে আছে। তাহলে দেখো আমি মনে রাখার পদ্ধতি কি বলেছিলাম, দেখো তোমরা সবসময় তো এই ফর্মুলাটা কি মনে থাকবে, এই ফর্মুলাটা ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই ফর্মুলাটা। ওই জন্য আমি কিভাবে মনে রাখতে বলেছিলাম, দেখো ট্যান আছে মানে উপরে সাইন বাই কস হবে। তাহলে প্রথমে আমরা এইভাবে করি, দেখো আমাদেরকে ট্যান আলফা নির্ণয় করতে হবে। তাহলে ট্যান আলফা মানে প্রথমে আমরা এটা ভেবে নিই সাইন থিটা বাই কস থিটা। অ্যাকচুয়ালি কিন্তু না, এটা মনে রাখার প্রসেস, কারণ তুমি বুঝতে পারছো এদিকে আলফা আছে এদিকে থিটা আছে, সাইন থিটা বাই কস থিটা সমান তো ট্যান আলফা হবে না, ট্যান থিটা হবে। কিন্তু এটা মনে রাখার প্রসেস যে এদিকে ট্যান আছে মানে এদিকে সাইন বাই কস হবে, প্রথমে লিখে নিলাম। নেক্সট দেখতে হবে আমাকে আলফা কোণটা কার সঙ্গে আছে, দেখো আলফা কোণটা আছে 4 এককের সঙ্গে। তাহলে আমরা শুরু করব 3 দিয়ে, তাহলে এখানেও 3 থাকবে এখানেও 3 থাকবে প্লাস 4 যেটা পড়ে থাকে। এইভাবে তোমাদেরকে লিখতে হবে ফর্মুলাটা। ওকে, তাহলে ইকুয়াল টু দেখো এবার মানগুলো বসিয়ে দাও। 3 ইন্টু সাইন 60 ডিগ্রি প্লাস 4 প্লাস 3 ইন্টু কস 60 ডিগ্রি, cos 60। তাহলে দেখো ট্যান আলফা সমান আলটিমেটলি কত হবে 3 ইন্টু সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ডিভাইডেড বাই 4 প্লাস 3 ইন্টু cos 60 মান হচ্ছে হাফ, তাহলে 3/2। তাহলে দেখো 2 2 কেটে যাবে, এটা তোমরা যোগ বিয়োগ করে নিই, তাহলে উপরটা হয়ে যাবে 3√3 আর নিচে 4 2 8 8 আর 3 11। তাহলে দেখো ট্যান আলফা সমান আমাদের হয়ে যাবে 3√3/11 11। তাহলে এইখান থেকে আমরা আলফা নির্ণয় করতে পারবো। দেখো এইখান ট্যান আলফার মান যদি 3√3/11 হয় তাহলে আলফার মান কত তোমার তো মুখস্থ নেই, এটা ক্যালকুলেটরের সাহায্যে বের করা যাবে। ক্যালকুলেটরে কি করতে হবে, ক্যালকুলেটরে আলফা ইকুয়াল টু এখানে দেখবে একটা অপশন আছে ট্যান ইনভার্স, একটা অপশন পাবে। তো তুমি ট্যান ইনভার্স লিখে নিলে, দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলে 3√3/11, তাহলে দেখবে একটা অ্যাঙ্গেল চলে আসবে। তাহলে ট্যান আলফা সমান যদি এত হয় তাহলে আলফা সমান ট্যান ইনভার্স এটা হবে। ওকে, এভাবে মনে রাখবে। ক্যালকুলেটরে দেখবে ট্যান ইনভার্স একটা অপশন আছে, ট্যান ইনভার্স প্রথমে ক্লিক করলে তারপরে 3√3/11 লিখে দিলে অ্যান্সার চলে আসবে। আর দেখো এইখানে আমি যেভাবে ফর্মুলাটা মনে রাখতে বললাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3 sin থিটা ডিভাইড বাই 4 প্লাস 3 cos থিটা কীভাবে করবে, প্রথমে সাইন বাই কস লিখবে, তারপর দেখবে কার সঙ্গে অ্যাঙ্গেলটা আছে। অ্যাঙ্গেলটা যদি 4 এর সঙ্গে আছে তাহলে 3 থেকে শুরু করবে, মানে অপরটা থেকে শুরু করবে। তাই 3 sin থিটা 3 cos থিটা প্লাস 4 যোগ করে দিলে হয়ে গেল। ওকে, তো এইভাবে দেখো আমরা প্রবলেমগুলো বেসিক্যালি সলভ করি। এবার দেখো আমরা কয়েকটা এমসিকিউ দেখবো, কারণ হচ্ছে আমাদের এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ এই বছরের পরীক্ষার জন্য। কাজে আমরা এমসিকিউ ফরম্যাটেই পড়াশোনাটা করার চেষ্টা করবো বেশিরভাগ। কিন্তু দেখো কিছু কিছু জায়গায় এইভাবে ডেসক্রিপটিভ প্রবলেম যদি আমরা ডিসকাস না করি তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলাটা কীভাবে ইউজ হবে সেটা তোমরা বুঝতে পারবেন। ওকে, তো দেখো আমি কতগুলো সিম্পল এমসিকিউ এখানে লিখেছি। আমি প্রথম থেকেই বলছি আমার বাংলা হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে এখানে। হ্যাঁ, এমনিতে আমার হাতের লেখা একটু খারাপ, তার উপরে এই পেন ট্যাবে লেখার জন্য একটু খারাপ হচ্ছে। তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নেবে, আমি পড়ে দেবো তখন তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা এই প্রবলেমসগুলো বিশেষ করে এমসিকিউগুলো খাতাতে নোট করবে, যেরকম তোমরা প্রত্যেকটা থিওরি নোটস করছো, ঠিক আছে। এবং কীভাবে নোট করবে, দেখো আমি যেহেতু তোমরা ভিডিও দেখছো অতটা তো টাইম আমি তো ওয়েট করবো না, তোমরা কি করবে পজ করে নেবে ভিডিওটা, পজ করে একটা কোয়েশ্চেন লিখে নিলে, তারপরে ভিডিওটি চালালে, বুঝলে অ্যান্সারটা, বাস যেটুকু নোট করার দরকার ওখানে অ্যাজ এ নোট লিখে নিলে, তারপর পরে কোয়েশ্চেনটাতে যাও। একটু টাইম লাগবে, কোনো সমস্যা নেই, আমরা এমন কোনো খুব লং ডিউরেশনের ভিডিও বানাচ্ছি না। হয়তো যদি ভিডিওটা 25 মিনিটের হয় তোমার হয়তো সেখানে 50 মিনিট লাগতে পারে, কিন্তু 50 মিনিটে একটা ক্লাস তোমরা এমনিতেই করো। ওকে, সো দ্যাট ইজ নট ভেরি বিগ ইস্যু। ওকে, দেখো কি করতে হবে, যে কৌণিক ভরবেগ আমাদেরকে বলছে যে কি রাশি এটা, এটা কি স্কেলার
নাকি এটা মেরু ভেক্টর, নাকি এটা অক্ষীয় ভেক্টর, নাকি কোনোটিই নয়। দেখো আমি যখন বিভিন্ন ধরনের ভেক্টর পড়িয়েছিলাম তখন দেখবে আমি দুটো বিশেষ ভেক্টরের কথা বলেছিলাম, একটা হচ্ছে যে সিউডো ভেক্টর, আর একটা আমি বলেছিলাম দেখবে তোমাদেরকে যে হচ্ছে ট্রু ভেক্টর। এবং এই সিউডো ভেক্টরটাকে আমি এক্সিয়াল ভেক্টর বলেছিলাম, আর ট্রু ভেক্টরটাকে বলেছিলাম যে এটা আসলে পোলার ভেক্টর। দেখো পোলার মানে মেরু ভেক্টর, আর এক্সিয়াল মানে হচ্ছে অক্ষীয় ভেক্টর। তাহলে কৌণিক ভরবেগটা কি? আমি দেখবে এটাও বলেছিলাম যে সিউডো ভেক্টর বা এক্সিয়াল ভেক্টর সেইগুলোই হবে যারা কৌণিক চলরাশি, কৌণিক বেগ, কৌণিক ভরবেগ। আর ট্রু ভেক্টর যেগুলো হচ্ছে রৈখিক চলরাশি, যেমন বেগ, ত্বরণ, সরণ, এইসব। তাহলে দেখো কৌণিক ভরবেগ অ্যাকচুয়ালি কি রাশি হওয়া উচিত? অ্যাকর্ডিং টু দিস এক্সপ্লানেশন, কৌণিক ভরবেগ অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম আসলে হচ্ছে যে একটি সিউডো ভেক্টর বা অক্ষীয় ভেক্টর, এক্সিয়াল ভেক্টর। ওকে, নেক্সট দেখো নিচের কোনটি ভেক্টর রাশি? দেখো এখানে আরেকটা বিষয় আমি বলে নিই, অনেক রাশির সঙ্গে তোমাদের এখনো পরিচিতি ঘটেনি, কারণ হচ্ছে সেগুলো অন্য অন্য চ্যাপ্টারে রয়েছে, আপকামিং যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে রয়েছে, কোনোটা আবার 12-এও রয়েছে। তাহলে সমস্ত রাশি সম্পর্কে এখনই তোমাদের এই কনসেপ্টটা হওয়া খুব মুশকিল যে কোনটি ভেক্টর রাশি, কোনটি স্কেলার রাশি। কারণ শুধুমাত্র এই বিষয়টার উপরে বেস করেই আমি শয়ে কোয়েশ্চেন বানাতে পারি যে নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর, কোনটি স্কেলার, বাট দ্যাট ইজ আননেসেসারি, অপ্রয়োজনীয়। কারণ সেগুলো অটোমেটিক তোমরা যখন 11 এবং 12 পুরো পড়া হয়ে যাবে, বিভিন্ন চ্যাপ্টারে যখন পড়া হবে, তখন যখনই তোমরা কোনো নতুন রাশি পাবে তখনই আমাদের ফার্স্ট কাজ হবে সেই রাশিটাকে ডিফাইন করা, সেই রাশির একক কি, সেই রাশির মাত্রা কি, সেই রাশিটি স্কেলার না ভেক্টর রাশি। তাহলে আমরা সেইখানে সেই রাশিটার সঙ্গে পরিচিতি ঘটাবো। তাহলে আমি এইখানে কেন কোয়েশ্চেন দিয়েছি? টু আন্ডারস্ট্যান্ড দ্য টাইপ অফ কোয়েশ্চেন, যে এই পোর্শনটা থেকে বিভিন্ন ধরনের রাশি, ভেক্টর রাশি, স্কেলার রাশির যে এক্সাম্পল, সেখান থেকে কি ধরনের কোয়েশ্চেন হতে পারে। এবং ক্লাস 11-এর সিলেবাসে যেহেতু সমস্ত রাশিগুলো ইন্ট্রোডিউস করা সম্ভব হয়নি, তাই পরীক্ষাতে যদি এখান থেকে কোয়েশ্চেন পড়ে, কিছু কমন যে রাশি রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো থেকেই কোয়েশ্চেন আসবে, আর সেই ধরনের কোয়েশ্চেনগুলি আমি এখানে চুজ করেছি। ওকে, ক্লিয়ার? তাহলে যেমন দেখো বলছে যে নিচের কোনটি ভেক্টর রাশি, যেমন ধরো চাপ সম্পর্কে তোমরা আগেই জানো, শুনেছো, চাপ হচ্ছে যে একটা স্কেলার রাশি। আচ্ছা, পৃষ্ঠটান কি রাশি? পৃষ্ঠটানও একটা স্কেলার রাশি, এটা একটা পদার্থের ধর্ম তোমরা বলতে পারো। জড়তা ভ্রামক কি? জড়তা ভ্রামক দেখো এটা স্কেলার বা ভেক্টর কোনোটিই নয়, সেরকম ভাবে ধরতে গেলে চাপও তাই, হ্যাঁ, স্কেলার বা ভেক্টর কোনোটিই নয়। তাহলে এই তিনটের মধ্যে কোনোটাই ভেক্টর রাশি নয়, অর্থাৎ অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার, দিস ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো চাপ কি রাশি? চাপ অ্যাকচুয়ালি টেনসর রাশি, জড়তা ভ্রামক টেনসর রাশি, পৃষ্ঠটান হচ্ছে যে স্কেলার রাশি। তাহলে এই টেনসর রাশি কি, সে বিষয়টা আমি প্রথমে ক্লাসে আলোচনা করেছিলাম। যদিও টেনসর রাশি তোমাদের সিলেবাসে নেই, ওই জন্য অনেক সময় চাপটাকে এখানে স্কেলার রাশি বলে দেওয়া হয়, জড়তা ভ্রামককে স্কেলার রাশি বলে দেওয়া হয়, বাট অ্যাকচুয়ালি এরা কিন্তু হচ্ছে যে টেনসর রাশি। কিন্তু দেখো যেহেতু এখানে কোয়েশ্চেনটা বলেছে নিচের কোনটি ভেক্টর রাশি, তাহলে ভেক্টর তো কোনোটিই নয় না, তাহলে অপশন ডি হবে, আরামসে তুমি বলতে পারো, কোনো কন্ট্রাডিকশন আসবে না এখানে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি নিচের কোনটি স্কেলার রাশি? দেখো সরণ তোমরা জানো ডিসপ্লেসমেন্ট ভেক্টর রাশি হচ্ছে না। তড়িৎ ক্ষেত্র তোমরা ক্লাস 12-এ পড়বে, এটি একটি ভেক্টর রাশি, যেমন মহাকর্ষীয় ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের ভেক্টর রাশি। ত্বরণ হচ্ছে যে ভেক্টর রাশি, কিন্তু কার্য হচ্ছে স্কেলার রাশি। দেখো আমরা পরে যখন কৃতকার্য পড়বো তখন এখানে আমরা পড়বো যে কৃতকার্য হচ্ছে এমন একটা রাশি যেটা দুটো ভেক্টরের গুণ করে পাওয়া যায়। দুটো ভেক্টর তোমরা জানো, কার্যের তোমরা হয়তো ডেফিনেশন শুনেছো, ক্লাস 9-এই ছিল তোমাদের, যে বল ইন্টু সরণ হচ্ছে যে কার্য, বল ইন্টু সরণ। কিন্তু বল আর সরণ যদি আমরা গুণ করে ডট প্রোডাক্ট বলে একটা প্রোডাক্ট হয় ভেক্টরের, বুঝতে পারে ভেক্টরের দুই ধরনের গুণ হয় আসলে, ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট। তো যখন আমরা ডট প্রোডাক্ট করবো তখনও এটা আমরা ডিসকাস করবো যে দুটো ভেক্টর, দেখো বলও একটা ভেক্টর আছে, সরণও একটা ভেক্টর আছে, কিন্তু এদের দুজনে যদি আমরা ডট প্রোডাক্ট নিই আমরা কৃতকার্য পাবো, যেটা কিন্তু আসলে স্কেলার রাশি। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে সবসময় স্কেলার রাশি পাওয়া যায়, তাই কৃতকার্য হচ্ছে স্কেলার রাশি, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, আবার এটা একটা কনফিউশন কোয়েশ্চেন অনেকের মধ্যে থাকে যে ক্ষেত্রফল কি রাশি, ক্ষেত্রফল স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। দেখো প্রথমত আমরা বলি ক্ষেত্রফল মানে কি একটা নির্দিষ্ট জায়গা, মনে করো দৈর্ঘ্য গণিত প্রস্থ হয়ে গেল, ক্ষেত্রফল একটা নির্দিষ্ট জায়গা। সেদিক থেকে বিচার করতে গেলে ক্ষেত্রফলের কোনো কিন্তু অভিমুখ নেই, তাহলে ক্ষেত্রফল একটা স্কেলার রাশি হওয়া উচিত। অ্যাকচুয়ালি ক্ষেত্রফল স্কেলার রাশি, যদি এরকম ধরনের কোয়েশ্চেন থাকে যে ক্ষেত্রফল কি রাশি, ক্ষেত্রফল অবশ্যই একটা স্কেলার রাশি। কিন্তু ক্লাস 12-এ যখন আমরা পড়বো দেখবে ম্যাগনেটিজম এবং ইলেকট্রোস্ট্যাটিক্স, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র যখন আমরা পড়বো, স্থির তড়িৎ যখন আমরা পড়বো, সেখানে আমরা একটা টার্ম পাবো যাকে বলা হয় এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর এটা কিন্তু আলাদা, দেখো এটা ডিফাইন করা হয়েছে একটা এরিয়াকে ভেক্টর হিসাবে,
তার একটা অভিমুখ দিয়ে, ওই জন্য এটা নামই এরিয়া ভেক্টর। এটা কিন্তু এরিয়া নয়, এটা অনেকের মিসকনসেপশন আছে, অনেকে মনে করে ক্ষেত্রফল হচ্ছে যে ভেক্টর রাশি, তা নয়। ক্ষেত্রফল আসলে স্কেলার রাশি, কিন্তু এরিয়া ভেক্টর আলাদা বিষয়। এরিয়া ভেক্টর মানে হচ্ছে এরিয়াটাকে আমরা ভেক্টর হিসেবে ট্রিট করবো এবং একটা ডিরেকশন দিয়ে দেবো এরকম ভাবে তলের সঙ্গে লম্ব। তো ওই জন্য আমরা অনেকের একটা মিসকনসেপশন আছে 12 ওই কনসেপ্টটার সঙ্গে গুলিয়ে ফেলে যে ক্ষেত্রফল একটি ভেক্টর রাশি। ক্ষেত্রফল স্কেলার রাশি, বাট ক্ষেত্র ভেক্টর ভেক্টর রাশি, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ইস্যু, ডিফারেন্ট কনসেপ্ট। ওকে, তো ক্ষেত্রফল আসলে কি? ক্ষেত্রফল হচ্ছে একটি স্কেলার রাশি। নেক্সট দেখো, আমরা এবারে ছোট ছোট প্রবলেমের দিকে আসবো ইন দ্য ফর্ম অফ এমসিকিউ। এখানে কি বলছে দেখো, 12 নিউটন এবং 5 নিউটন বল দুটির মধ্যবর্তী কোণ কত হলে, মানে থিটাটা নির্ণয় করতে হবে। দেখো মধ্যবর্তী কোণ কত হলে তাদের যোগফল মানে লব্ধি 17 নিউটন, 7 নিউটন এবং 13 নিউটন হবে। তোমরা ভেবে দেখো, একটা ভেক্টর হচ্ছে 12 নিউটন, একটা ভেক্টরের মান হচ্ছে যে 5 নিউটন। যোগফল কত কত বলছে দেখো, 17 বলছে, 7 বলছে, 13 বলছে। আচ্ছা বলতো 17 কি করলে পাওয়া যাবে? সিম্পল 12 + 5 করলে 17 পাওয়া যাবে, তাই তো। 7 কি করে পাওয়া যাবে? 12 - 5 করলে 7 পাওয়া যাবে। তাহলে তো সিম্পল আমরা মানগুলো দেখে বুঝতে পারছি যে বলছে 12 এবং 5 এই দুটো লব্ধি কি করে আসবে? একবার যোগ করলে আসছে, একবার বিয়োগ করলে আসছে। আচ্ছা বলো তো, দুটো ভেক্টর যখন ছিল আর, যদি আমরা বলি যে এখানে এগুলো হচ্ছে, এই মানগুলো হচ্ছে যে আর, আর এ বি কোনটা? 12 আর 5। তাহলে আর সমান ছিল দেখো √a² + b² + 2ab cos θ। আমরা বলবো 2ab cos θ। এখন সিম্পল যোগ কখন হয়? যখন θ = 0 ডিগ্রি হয়ে যায়। θ = 0 কখন হবে? যখন দুটো ভেক্টর একই দিকে থাকে। θ যদি 0 হয়ে যায়, দেখো এই কোণটা যদি, তাহলে cos θ 1 হয়ে যাবে। θ যদি 0 হয় মানে দুটো ভেক্টর একই থাকে, তখন কি cos θ 1 তো। আর cos θ 1 হয়ে গেলে আর সমান কত দেখো, √a² + b² + 2ab। তার মানে কি না, √a + b হোল স্কয়ার। আর √a + b হোল স্কয়ার মানে তো সিম্পল a + b। তাহলে সিম্পল a + b কখন হয়? যদি θ সমান 0 ডিগ্রি হয়। তার মানে এইখানে যে সিম্পল a + b হয়ে যাচ্ছে 12 + 5 = 17, তার মানে θ কত? নিশ্চয়ই 0 ডিগ্রি। তাহলে দেখো, যখন 17 নিউটন আমাদের চাই তখন আমাদের অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি। আর যখন 7 নিউটন চাই তখন দেখো বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 7 নিউটন বিয়োগ করলে, তার মানে থিটাটা 180 ডিগ্রি হবে। দেখো আর = কত হবে? √a² + b² + 2ab × cos 180 ডিগ্রি। আমরা এর আগেই জানি যে cos 180 ডিগ্রির মান হচ্ছে যে -1, আমি আগেই বলেছি। তাহলে এটা হয়ে যাবে a² + b² - 2ab। তার মানে এটা হচ্ছে √a - b এর হোল স্কয়ার। তাহলে দেখো সিম্পল a - b, সিম্পল আমরা বলতে পারি a - b, 12 + 5। তাহলে 12 + 5 তখনই হবে যখন থিটা 180 ডিগ্রি, মানে 7 তখনই বেরোবে যখন থিটার মান হবে 180 ডিগ্রি। আর 13 কখন হবে? দেখো সিম্পল, দেখো 13 কখন হবে? থিটা 90 ডিগ্রি হলে। কারণ দেখো তুমি বুঝতেই পারছো এই 13 কি করে পাওয়া যাবে? 12² + 5² √12² + 5²। তার মানে একটা সমকোণী ত্রিভুজ হবে, বোঝাই যাচ্ছে। এই যেখানে 13টা হয়ে যাবে অতিভুজ। দেখো 12, 5 আর 13 দিয়ে যদি আমরা একটা 12, তাই তো, এই ভেক্টরটার মান 12 আর এই ভেক্টরটার মান 5, যদি এরা পরস্পর লম্ব হয় তাহলেই তো এই ভেক্টরটার মান হবে 13। তার মানে √12² + 5² = 13²। দেখো সেটা আমরা এইখান থেকে বুঝতে পারছি। থিটাটা যদি 90 ডিগ্রি হয়, দেখো তাহলে cos 90 হয়ে যাবে 0। তাহলে cos 90 যদি 0 হয়ে যায়, তাহলে এটা দেখো r = কত হয়ে যাবে? সিম্পল a² + b²। তাহলে সিম্পল r = a² + b² কখন হওয়া সম্ভব? দেখো √12² + 5² কখন হওয়া সম্ভব? যখন a এবং b এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তার মানে সঠিক অ্যান্সার হবে 0, 180 এবং 90। 0, 180 এবং 90। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার রিপিট করে নেবে, ঠিক আছে, ব্যাক করে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস একদম সঠিকভাবে বলেছি। তোমরা যদি একবারে না বুঝতে পারছো, দুবার শুনে নাও, একদম ইজিলি বুঝতে পারবে। ওকে, একটু হয়তো স্পিড হচ্ছে কারণ আমি তোমাদের ফেসগুলো দেখতে পাচ্ছি না, তো ফেসগুলো দেখতে পেলে কি সুবিধা হতো আমি দেখে বুঝতে পারতাম যে এখনো পর্যন্ত তোমাদের সিস্টেমের মধ্যে ইনস্টল হয়েছে কিনা, ঠিক আছে। কিন্তু এখানে তো বুঝতে পারছি না, কাজেই তোমরা যদি মনে হয় যে আমি স্পিডে কোনো একটা জায়গায় বলে বেরিয়ে গেছি, তোমরা সঙ্গে সঙ্গে সেটাকে রিপিট করবে, অথবা আমাকে কমেন্টে জিজ্ঞেস করলে আমি বলে দেবো যে কি প্রবলেম আছে বা কি তুমি কেন বুঝতে পারছো না বা কি সমস্যা আছে, ঠিক আছে। নেক্সট দেখো, একদম সিম্পল, আগের কনসেপ্ট থেকে হয়ে যাবে। F1 এবং F2 দুটি বল পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি কত হবে? আমরা এখানে যখন 90 ডিগ্রি কোণে হলে √a² + b², মানে এখানে √f1² + f2²। এমনিতে ফর্মুলা কি? লব্ধি হচ্ছে √a² + b², তাহলে এখানে F1 F2 আছে,
হয়ে যাবে √f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 cos থিটা, তাই তো? এখানে থিটাটা কত বলছে দেখো 90 ডিগ্রি, তার মানে 2f1 f2 cos 90, তাহলে cos 90 0, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র এটা, তাহলে স্কোয়ার রুট অফ f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার। সো অপশন সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট আমাদের কি বলছি, a প্লাস বি ইজ ইকুয়াল টু সি এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। সেম টাইপ অফ কোয়েশ্চেন কিন্তু ডিফারেন্ট ফর্মে দিচ্ছে তোমাকে। a প্লাস বি ইজ ইকুয়াল টু সি, এই কথাটার মানে কি বলো? এই কথাটার মানে হচ্ছে যে a প্লাস বি ভেক্টরের লব্ধি হচ্ছে যে সি, a আর b এর লব্ধি হচ্ছে যে সি, তার মানে সি ইজ ইকুয়াল টু কত হওয়া উচিত? রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে দেখো যদি আমরা উভয় পক্ষে বর্গ করি তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এইটা আমরা এই শর্তটা থেকেই পাচ্ছি। আবার বলা আছে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, এটাও আবার সত্যি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এখানে আমরা সি স্কোয়ার বসিয়ে দিই, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, সি স্কোয়ার কেটে গেল, তাহলে দেখো 2ab cos থিটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। ab তো নট ইকুয়াল টু 0, তার মানে cos থিটা ইজ ইকুয়াল টু 0, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো এইভাবেও তোমরা সলভ করতে পারো চাইলে, অথবা বুঝতেই পারছো যখনই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বলছে মানে সমকোণী ত্রিভুজ, তাই তো? মানে সমকোণী ত্রিভুজ মানে 90 ডিগ্রি হবে। তোমরা দেখেও করতে পারো একদম ডাইরেক্টলি যেহেতু এমসিকিউ, অথবা তোমরা এইভাবে করে দেখাতে পারো যে যেহেতু এখানে a প্লাস বি সমান সি, সিটা হচ্ছে এখানে আর এর কাজটা করছে, তাহলে সি সমান হয়ে যাবে স্কোয়ার রুট অফ দিস, সি স্কোয়ার সমান এটা, আবার কোশ্চেনে গিভেন আছে সি স্কোয়ার সমান এটা, তাহলে দুটোকে ইকুয়াল করে দিলে তাহলে তোমরা পেয়ে যাবে অ্যান্সার 90 ডিগ্রি। অথবা দেখেই বুঝতে পারছো একটা সমকোণী ত্রিভুজ। নেক্সট দেখো আবার সেম ধরনের কোশ্চেন দিচ্ছে, দেখো কি বলছে, এ বি সি ভেক্টরের মান যথাক্রমে 12, 5 এবং 13। আবার বলছে a প্লাস বি সমান সি। ভেবে দেখো এ বি সি এর মান কি বলছে 12, 5, 13, তাহলে এটা যদি 12 হয়, এর মান যদি 5 হয়, সরি 12, 5 আর 13, এটা কি করে সম্ভব? পরিষ্কার বুঝেছে রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 13 মানে কত? রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তার মানে সেম সম্পর্ক মানছে তো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। এই সম্পর্কটা মানলেই কি হবে? চোখ বন্ধ করে π/2, এ এবং বি এর মধ্যবর্তী কোণ অবশ্যই π/2 হওয়া উচিত, একদম সিম্পল। নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট, বলছে আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে আর এর সর্বোচ্চ মান কোনটা হবে? দেখো আমরা আগেই জানি যে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি এইভাবে, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। দেখো এ আর বি এর মানের কথা কিন্তু কিছু বলেনি, এটা মানে এ আর বি এর মান ফিক্সড আছে। তাহলে বলো আর এর মান কি করলে সবচাইতে বেশি হবে? যদি cos থিটা সবচাইতে বেশি হয়। আর এর মান ম্যাক্সিমাম কখন হবে? যখন cos থিটা ম্যাক্সিমাম হবে। cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? 1। তাহলে দেখো তাহলে আর ম্যাক্সিমাম হয়ে যাবে যখন cos থিটা 1, মানে কত হবে? রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। কারণ হচ্ছে যে আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু আর ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম মান হোয়েন মানে যখন cos থিটা ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম 1, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তার মানে। আর তখন সিম্পল এটা কত হয়? রুট ওভার a প্লাস বি এর হোল স্কোয়ার, মানে কত? সিম্পল a প্লাস বি। অপশন এ ইজ কারেক্ট। তার মানে a প্লাস বি সব থেকে, আর ইজ ইকুয়াল টু a প্লাস বি হলে আর এর যেটা সর্বোচ্চ মান হবে a প্লাস বি, সর্বনিম্ন মান a মাইনাস বি, বাকি মানগুলো a প্লাস বি a মাইনাস বি এর মাঝামাঝি জায়গায় থাকবে। যেমন রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা মাঝামাঝি জায়গার একটা মান। দেখো নেক্সট কোয়েশ্চেন আবার এটাই আছে যে আর এর সর্বনিম্ন মান কত? a মাইনাস বি। সিম্পল কি করে পাচ্ছি? সেম দেখো আর ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এবং এখন বলো cos থিটার সবচাইতে মিনিমাম ভ্যালু কত? -1। cos থিটার সবচাইতে কম মান কত? -1। তাহলে এখানে যদি -1 বসিয়ে দিই, a স্কোয়ার, মনে রাখবে সাইন থিটা cos থিটার সর্বোচ্চ সর্বনিম্ন ভ্যালু নিশ্চয়ই তোমরা অঙ্কে পড়েছো। তবু আমি বলি সাইন থিটার সবচাইতে বেশি মান হচ্ছে যে +1, সবচাইতে কম মান হচ্ছে যে -1। cos থিটার ক্ষেত্রে তাই সবচাইতে বেশি মান +1, সবচাইতে কম মান -1, এটা খেয়াল রাখবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু -1, তাহলে কত হয়ে যাবে? রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মানে কত হবে? রুট ওভার অফ a মাইনাস বি হোল স্কোয়ার, মানে কত হবে? সিম্পল a মাইনাস বি, মানে কোনটা অ্যান্সার? বি। আগে বলে দিয়েছি অপশন বি
ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 11 কি বলছে, পি কিউ এবং আর এর মান যথাক্রমে 5, 12 এবং 13 আর পি প্লাস কিউ সমান আর। এখানে দেখো বলছে কিউ এবং আর এর মধ্যে কোন, দেখো 5, 12, 13 তো বলেছে, কিন্তু জিজ্ঞেস করে দিচ্ছে কিউ এবং আর এর কোন মধ্যে কোন। যদি আমাকে জিজ্ঞেস করতো যে পি এবং কিউর মধ্যবর্তী কোন, তাহলে একদম চোখ বন্ধ করে 90 ডিগ্রি হতো। দেখো সমস্যাটা কি করে দিয়েছে, পি প্লাস কিউ সমান আর, তাহলে এটা মনে করো পি ভেক্টর, এটা মনে করলাম আমরা কিউ ভেক্টর, আর এইটা আমরা মনে করছি আর ভেক্টর, তাই তো। আমাকে জিজ্ঞেস করছে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, মানে এই কোণটা জিজ্ঞেস করছে। এই কোণটা যদি আমরা থিটা ধরি, তাহলে থিটা কোণটা জিজ্ঞেস করেছি। খুব ডিফিকাল্ট হয়ে গেল তো ব্যাপারটা। কিন্তু দেখো একটা বিষয় তো ঠিক, যে এই পি আর কিউর যে ডায়াগ্রামটা আমি এঁকেছি, এই ডায়াগ্রাম তো সঠিক নয়। কারণ হচ্ছে যে 5, 12 আর 13 মানটা কখন সম্ভব, যদি পি আর কিউ লম্ব হয়। তার মানে এটা তো ঠিক, এটা সমকোণী ত্রিভুজ তো বটে, এটা তো আমি ভুল আঁকছি। কারণ দেখো এইরকম তো বিষয়টা হতেই হবে না, এইরকম তো বিষয়টা হতেই হবে। তা না হলে আমার এইটা 13 হবে কি করে, এইটা আমার 5 হবে কি করে, এইটা আমার 12 হবে কি করে। তাহলে অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এই কোণটা তো অলরেডি জানি আমরা 90 ডিগ্রি, কিন্তু আমাদের কথা হচ্ছে এই কোণটা কত, এই কোণটা কত। তাহলে এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে দেখো এই কোণটার সাপেক্ষে আমাকে লিখতে হবে। তাহলে এই কোণটার সাপেক্ষে যদি দেখি আমরা, দেখো এইটা লম্ব হয়ে গেছে, দেখো এইটা লম্ব আর এটা অতিভুজ, হচ্ছে না। দেখো আর এটা হচ্ছে যে ভূমি, এটা ভূমি বটে, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। নিশ্চয়ই বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। তাহলে দেখো আমার সবগুলো অ্যান্সারে কস দিয়ে আছে, তাহলে কস মানে কি, ভূমি বাই অতিভুজ, মানে এই দুটার মধ্যে হবে। তাহলে কস থিটা মানে কত বলো, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে 12/13। তাহলে আমি আগেই বললাম কস থিটা যদি এরকম হয়, তাহলে থিটা সমান কস ইনভার্স লিখবো, ট্যান থিটা যদি সামথিং হয়, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স লিখবো। তাহলে থিটা সমান লিখবো কস ইনভার্স 12/13। এটা অ্যাকচুয়ালি অ্যান্সার করতে তোমরা পেয়ে যাবে ক্যালকুলেটারে, কিন্তু আমাদের প্রয়োজন নেই, তার কারণ অপশনটা তো এরকম ফরম্যাটে দেওয়া আছে। তাহলে অপশন সি ইজ কারেক্ট, cos ইনভার্স 12/13। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নম্বর 12 বলছে এ এবং বি ভেক্টরের লব্ধি এ ভেক্টরের সঙ্গে লম্ব। এ এবং বি ভেক্টরের লব্ধি কি বলছে, এ ভেক্টরের সঙ্গে লম্ব। তাহলে ছবিটা আমরা একটু একটু পরিবর্তন কিনে আগে, এ এবং বি ভেক্টরের লব্ধি এ ভেক্টরের সঙ্গে লম্ব। মনে করো এটা হচ্ছে যে এ ভেক্টর হয়েছে, আমরা এ এবং বি এর মধ্যবর্তী কোণ আপাতত জানিনি। আরেকটা হচ্ছে বি ভেক্টর, বি ভেক্টর এইদিকে কোথাও একটা এঁকে দিই, এইদিকে কোথাও একটা এঁকে দিই বি ভেক্টর। তাহলে এ আর বি এর যেটা লব্ধি সেটা এ এর সঙ্গে লম্ব বলছে, ওই জন্য ওই দিকে আঁকলাম বিটাকে। তাহলে এইটা হয়ে যাবে যে লব্ধি, ঠিক আছে। আবার এর মান বি এর অর্ধেক, তার মানে এর মান হচ্ছে যে b/2, দেখো b/2। তাহলে জিজ্ঞেস করছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তাহলে দেখো এই ছবিটা একটু আঁকতে হবে, এখানে সামান্তরিকটা, এটা সামান্তরিকটা হবে এরকম, আর এইটা হবে সামান্তরিকটা, দেখো এরকম টাইপের সামান্তরিকটা, ঠিক আছে। ছবিটাকে আরেকবার রিড্র করার চেষ্টা করছি। এইদিকে হচ্ছে যে এ ভেক্টরের মান, এ লিখছি শুধু, হ্যাঁ, আর এ এর সঙ্গে লম্ব হচ্ছে লব্ধি, তাহলে এখানে লব্ধি এঁকে দিলাম। লব্ধির মান হচ্ছে b/2 বলেছে না, এর মান বি এর অর্ধেক, তাহলে b/2। আর এদিকে আছে বি, এদিকে আছে মনে করো বি ভেক্টর। তাছাড়া তো উপায় না, কোন দিকে আঁকবে, আমাকে তো সামান্তরিক করতে হবে, কারণ লব্ধিটা তো সামান্তরিকের কর্ণ বরাবর যাবে। এইটা হয়ে গেল সামান্তরিকটা, বুঝলে। তাহলে দেখো এখন প্রথমে হচ্ছে যে এই কোণটা তো অলরেডি বোঝা যাচ্ছে না 90 ডিগ্রি কোণ, তাহলে আমাকে শুধু এই কোণটা বের করতে হবে। দেখো আর এইদিকে তো বি দেওয়াই আছে, এইটা বি, এটা b/2, আর তাহলে এই কোণটা নির্ণয় করতে হবে থিটা। তাহলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ, দেখো এই কোণটা 90 ডিগ্রি, ওকে। তাহলে এই কোণটার সাপেক্ষে হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে ভূমি, হ্যাঁ না, আর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ দেখো এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে b/2 কি, b/2 হচ্ছে যে ভূমি এইদিকে ত্রিভুজটার জন্য, হ্যাঁ, আর এই বি হচ্ছে দেখো অতিভুজ, অতিভুজ, আর এটা হচ্ছে লম্বটা, দরকার নেই। দেখো
ভূমির মানও জানা, অতিভুজের মানও জানা, তাহলে ভূমি আর অতিভুজের সঙ্গে সম্পর্ক কে তৈরি করবে? cos থিটা। cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ভূমি কত? b/2, অতিভুজ কত? b, তাহলে b/2 ডিভাইড বাই b, তাহলে b এ b কেটে গেল হাফ। cos থিটার মান হাফ কি করলে হবে? থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে হয় হাফ, ওকে? তো থিটা 60, তাহলে দেখো এই কোণটা হয়ে গেল 60 ডিগ্রি, ওকে? আর এই কোণটা তো আগে থেকেই জানা 90 ডিগ্রি। দেখো আমি দেখাচ্ছি, এই কোণটা তো 90 ডিগ্রি আগে থেকেই জানা, আর এই কোণটা 60, তাহলে টোটাল এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হলো? 150। অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেল? তাহলে এইভাবে একটু ডায়াগ্রাম এঁকে বুদ্ধিশুদ্ধি খাটিয়ে কোণগুলোকে বের করতে হবে ত্রিকোণমিতি ইউজ করে। ঠিক আছে? তাহলে আজকে এখানে পর্যন্ত তাহলে ভেক্টর যোগের মোটামুটি এইরকম ধরনের এমসিকিউগুলি দেখছো বারবার রিপিট হচ্ছে। ওকে, আমরা এরপরে নেক্সট ক্লাসে ভেক্টর বিয়োগ পড়বো, তারপরে আবার কিছু প্রবলেম করবো ভেক্টর বিয়োগ সম্পর্কে। ওকে, থ্যাংক ইউ।